স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কারণ তুমি এই মুহূর্তে আর দোকানে ফিরছো না। ফিরছি না মানে কোথায় যাব? লং ড্রাইভে। তৎক্ষণাৎ ইরিশের কথায় আপত্তি জানালো ঈশানী। এদিক ওদিক মাথা নাড়িয়ে ভয়ার্ত স্বরে বলল, আজ কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। এত কাস্টমার রেখে ফাঁকি দিয়েছি, এটা জানতে পারলে মালিক স্যালারি কেটে নিবে তখন। যে তোমার স্যালারি কাটার দুঃসাহস দেখাবে তার গর্দান কেটে নেব আমি। নাও গেট আপ। মাফিয়া বসের কঠোর অভিব্যক্তি, কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। ইরিশের কথায় শুষ্ক ঢোক গেল ঈশানী অবিশ্বাস্য স্বরে বলে উঠল, আপনি মজা করছেন তাই না? কিন্তু আমি আজ কিছুতেই যেতে পারবো না। কথা শেষ করে তড়িঘড়ি করে পিছু হাঁটে ঈশানী, তবে গেট অবধি আর পৌঁছাতে পারে না। আগেই ওকে টান মেরে কাঁধে তুলে ফের বাইকের কাছে নিয়ে এলো ইরিশ। সিটের উপর বসিয়ে কোমল হাত দুটো মুঠোবন্দি করে গ্রীবা দেশ পাকিয়ে এগিয়ে এলো সাকুরার পানে। গমরঙা সুশ্রী মুখের উপর তপ্ত শ্বাস ছেড়ে দাঁতে দাঁত পিষে হাসকি গলায় বলল, আচ্ছা, এত অবাধ্য কেন তুমি? আমাকে শান্ত দেখতে ভালো লাগছে না তাই না? কি চাও, এভাবে কাঁধে তুলে লং ড্রাইভে নিয়ে যাই? হৃদযন্ত্র ঘামচে উঠল ঈশানীর। মাফিয়া বসের বজ্র কঠিন রূপে অভ্যস্ত থাকা সত্ত্বেও কুণ্ঠায় চুপসে গেল রমণী। তড়িৎ বেগে চোখ নমিত করে জড়ানো গলায় বলতে লাগলো, আপনি না মানে আমি। এত এক্সপ্লেনেশন শুনতে চাইনি, চুপচাপ এখানে বসে থাকো। নাজুক মেয়েটার মাথায় হেলমেট চড়িয়ে তার উইন্ডো নামিয়ে দিতে দিতে কঠোর আদেশ করলো ইরিশ। ঈশানী আর সাহস দেখালো না, বাধ্য মেয়ের মতো বসে রইল চুপচাপ। ইস্যুকে বসিয়ে ঘুরে গিয়ে বাইক স্টার্ট দিল ইরিশ। গিয়ার টানার আগে স্পষ্ট আওয়াজে বলল, ধরে বসো। কেন? অবুঝের মতো প্রশ্নটা বেখেয়ালি করে বসেছে ঈশানী। মস্তিষ্ক জুড়ে দুশ্চিন্তার অবিরাম লড়াই। এখন এভাবে এরিসের সঙ্গে যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত জুৎসই বুঝে উঠতে পারছে না মেয়েটা। মন বলছে কোনো বাধা নেই, মস্তিষ্ক বলছে নিষিদ্ধ দুনিয়ার কলুষিত মানুষটার চেয়ে বড় বাধা আর কী বা হতে পারে। ভাবনার গহীনে পুরোপুরি হারিয়ে যাওয়ার সুযোগ পেল না ঈশানী। আগেই স্পিডোমিটারে 100-র উপর গতিতে বাড়িয়ে আচানক বাইক টান দিল ইরিশ। আকস্মিক স্থান পরিবর্তনে ইরিশের পিঠের হুমড়ি খেয়ে পড়ল বেখেয়ালি মেয়েটা। তড়িঘড়ি করে ইরিশের জ্যাকেট খামচে ধরে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, আস্তে পড়ে যাবে তো। আরে আমি আছি কি করতে? তীব্র বাতাসের গতিবেগে কথাগুলো স্পষ্ট নয় ইরিশের, তবুও সংকীর্ণ হস্তে ইরিশের জ্যাকেট খামচে ধরে কি ভেবে যেন আনমনে মৃদু হাসল ঈশানী। লোকালয় থেকে বহু ক্রোশ দূরে একটা প্রাইভেট সি বিচের কাছাকাছি এসে দীর্ঘ যাত্রার ইতি টানল ঈশানী ইরিশ। বাইক থেকে নেমে ঈশানীকে নিয়ে ভেতরে প্রবেশ করলো ইরিশ। কয়েক কদম সামনে এগিয়ে যেতেই থমকালো ঈশানী। শুনশান নিরিবিলি চারিদিক, ডানে বামে সামনে পেছনে যত দূর অব্দি দেখা যায় মানুষ তো দূরে থাক, কোথাও একটা শঙ্খচিলের উপস্থিতি পর্যন্ত নেই। অথচ চারিপাশের পরিপাটি আর গোছানো পরিবেশ দেখলে মনে হয় বহু বছরের পরিচর্যার ফল এসব। বুক ভরে স্নিগ্ধ বাতাস গ্রহণ করে সাগরের দিকে এগিয়ে গেল ঈশানী। গুধূলির আভায় স্বর্ণাভ ঝিল দিচ্ছে স্বচ্ছ জলরাশির বহর। কি ভেবে ঢেউয়ের মাঝে হাত বাড়িয়ে দিল ঈশানী। শীতল স্রোতের বিপরীতে আঙুলের খেলায় মত্ত থেকে প্রশ্ন ছুড়ল ইরিশের পানে, আপনি বেছে বেছে সবসময় নির্জন জায়গাগুলোতে কেন আসেন বলুন তো? মানুষের উপস্থিতি অস্বস্তিদায়ক। নিঃশব্দে এগিয়ে এসে ঈশানীর পাশ ঘেঁষে বিস্তৃত বেলাভূমিতে বসতে বসতে জবাব দিল ইরিশ। জলরাশির গহীন থেকে হাত বের করলো ঈশানী। পাশ ঘুরে নির্বিকারে পরখ করলো মাফিয়া বসটাকে। খানিকটা নীরবতা ভেঙে বলে উঠল, আর আমার উপস্থিতি? দীর্ঘশ্বাস ছাড়ল ইরিশ। চোখের উপর থেকে রোদ চশমা সরিয়ে আচানক দৃষ্টি আবদ্ধ করলো নীলাম্বরী নেত্র গহ্বরে। নদীর মতো শান্ত গলায় জানালো, তোমাকে আমি চেয়েও পাই না। আমি আপনার পাশেই বসে আছি। ফের দীর্ঘশ্বাস। অন্তহীন জলরাশির পানে দৃষ্টিপাত করল ইরিশ। নিরেট স্বরে বলল, Actually, we are like December and January. We are so close, yet so far. চিত্ত জুড়ে অসহনীয় সুপ্ত ব্যথার উদ্ভাসন। মাফিয়া বসের
সামান্য এই আফসোসটুকু কেন হঠাৎ পীড়ার বর্ষণ নামালো হৃদয় জুড়ে জানা নেই রমণীর। অথচ ঈশানী পড়ছে, দুই মনের দ্বন্দ্বে নীরবে পড়ছে ঈশানী। ঈশানীর ভাবনায় ছেদ ঘটালো ইরিশের অকস্মাৎ বাক্যপাত। আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? আমি জানি এটা তোমার জন্য কতটা কষ্টদায়ক, মেবি অসম্ভব, তবু আমি চাইছি, কারণ আমার হৃদয় আমাকে এখানে দাঁড় করিয়েছে। একটা সুযোগ? সেদিন মাহিনও ঠিক একইভাবে একটা সুযোগের অনুরোধ জানিয়েছিল ঈশানীর নিকট। আর এখন এরিসও। তফাৎ শুধু একটাই, মাহিনের জীবনটা জলসা ঘরের মতোই ঝলমলে আলোকিত, চোখের সামনে সাজানো ভবিষ্যৎ, সর্বজন গ্রহীত ভদ্র সভ্য সমাজ স্বীকৃত একজন ভালো মানুষ সে। বাস্তবতায় মাহিনের বসবাস, আর অন্যদিকে নিষ্ঠুরতম মানব ইরিশভান। ইরিশের চোখের মাঝে অন্তহীন শূন্যতা, আবেগ, অনুভূতি, মায়া, মমতা, এমনকি মনুষ্যত্বই ছুতে পারে না তাকে। অন্ধকারের নিশাচর সে, নিষিদ্ধ দুনিয়ার কলুষিত আত্মা, বাস্তবতা যার কাছে মরীচিকার সমতুল্য। তবুও অদ্ভুতভাবে মাহিন নয়, বরং নিষিদ্ধ দুনিয়ার কালো অধ্যায় চৌম্বকের মতো টানছে ঈশানীকে। চোখের সামনে বসা মাফিয়া বসের প্রতি অগাধ দুর্বলতায় ভেসে যাচ্ছে হৃদযন্ত্র, অথচ লোকটাকে সারা জীবনে ক্ষমা না করার পণ করেছিল ঈশানী। আর এখন দ্বিতীয়বার সুযোগের দোটানায় ইরিশের দিকেই ক্রমশ ঝুঁকছে হৃদয়। মাহিনীর উজ্জ্বল ভবিষ্যৎ কিংবা সর্বগ্রহীত সত্তা কোনো কিছুই ধরাশায়ী করতে পারে না ঈশানীকে। মস্তিষ্কের হাজারো বিঘ্নতা ছাপিয়ে অবাধ্য মন বলে অরণ্য। ঈশানীর নিগুড় ভাবনার ছেদ ঘটালো ইরিশ। গ্রীবা দেশ বাঁকিয়ে খানিকটা কাছাকাছি এসে বলল, আমি হয়তো সবার মতো তোমাকে কখনো সংসার দিতে পারবো না, স্বাভাবিক দম্পতিদের মতো একটা পরিবার দিতে পারবো না, সাবলীলভাবে জীবনযাপন করাতে পারবো না, তোমাকে কখনো স্বাধীনতা দিতে পারবো না, বাট বিলিভ মি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, মৃত্যুর আগ অবধি না। বলো না, থাকবে আমার সাথে? ইরিশের মুখ থেকে হঠাৎ এহেন প্রস্তাবে অপ্রস্তুত হয়ে পড়ল ঈশানী। জিজ্ঞাসু দৃষ্টিতে এখনো চেয়ে আছে ইরিশ। ইরিশের দৃষ্টির অনলে ক্রমশ ভস্ম হয়ে যাচ্ছে মেয়েটা। ফলাফল তৎক্ষণাৎ চোখ সরিয়ে পেছনে চাইল ঈশানী। আঙুল উঁচিয়ে খানিক দূরে অবস্থিত ক্যাফেটা দেখিয়ে পরপরই বলে উঠল, ক্যাফে মনে হচ্ছে, লোক নেই কেন? ঈশানীর ইশারা অনুসরণ করে পেছনে দৃষ্টিপাত করে ইরিশ। অতঃপর জানায়, বছরে একবার দুবার মাফিয়ার ইউনিয়ন হয় এখানে, তখন কেবল ক্যাটারিং আনানো হয়, এছাড়া খালিই পড়ে থাকে সবসময়। কফি খাবেন? আপনার পছন্দের ব্ল্যাক এসপ্রেসো? তুমি বানাবে? উচ্ছ্বাসিত বদনে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জলদি উঠে পড়ল ঈশানী। অতঃপর ইরিশের দৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করে পায়ে পায়ে এগিয়ে গেল নান্দনিক ক্যাফেটার দিকে। সবকিছু সুসজ্জিত, ভেতরে কোনো কিছু খুঁজে না পাওয়ার অবকাশ নেই। অগত্যা ভেতরে ঢুকেই কাউন্টারের কাছে গিয়ে কফি মেকারে হাত চালালো ঈশানী। ঈশানীর পেছন পেছন ক্যাফেতে প্রবেশ করে এগিয়ে এসে কাউন্টারের অপর প্রান্তে দাঁড়ালো ইরিশ। মনোযোগী সাকুরার পানে নিগুড় দৃষ্টি স্থাপন করে নৈঃশব্দে অতিবাহিত করলো কিয়ৎক্ষণ। পরপরই গভীর গলায় বলে উঠল, মনে হচ্ছে কফি মেকিং এ খুব আগ্রহ তোমার। এতক্ষণ বাদে অবশেষে ফিক করে এক চিলতে হাসলো ইস্যু। মাফিয়া বসের দিকে কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল, জানেন, একসময় স্বপ্ন দেখতাম আমার এমন একটা ক্যাফে হবে, আর তারপর কি ভেবে যেন মাঝপথে থেমে গেল ঈশানী। কফির কাপে নির্লিপ্ত চুমুক দিয়ে ভ্রু বাঁকালো ইরিশ। উৎগ্রীব হয়ে জানতে চাইল, তারপর? তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টালো ঈশানী। কফির কাপে ইশারা করে শুধালো, কফি কেমন হয়েছে? নিশ্চয়ই তেতো। কফির কাপটা কাউন্টারে রেখে আচানক ঘুরে ঈশানীর প্রান্তে চলে এলো ইরিশ। বিনা পাকে দুহাত বাড়িয়ে নাজুক মেয়েটাকে একটানে তুলে বসিয়ে দিল কাউন্টারে। ঘটনার আকস্মিকতায় ধর ফরালো ঈশানী। বিস্মিত হয়ে বলে উঠল, কি করছেন? ঈশানীর দুপাশে হাতের ভর ছেড়ে নির্বিকারের সম্মুখে ঝুঁকল ইরিশ। মাফিয়া বসের তপ্ত নিঃশ্বাসের পরশে মুহূর্তে নড়ে চড়ে উঠল মেয়েটা। কণ্ঠনালীতে দলা পাকিয়েছে আড়ষ্টতা, উচাটন শ্বাস প্রশ্বাস ব্যতীত কোনো আওয়াজ নেই মুখে।
হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়েছে ইতিমধ্যে। জমে গিয়েছে সর্বাঙ্গ। বিপরীত দিক থেকে আগত তপ্ত নিঃশ্বাসের আবহে ক্রমশ ঝলসে যাচ্ছে মুখশ্রী। মাফিয়া বসের ধূসর বাদামি চোখের নীললিপ্তে দৃষ্টিপাত করল সরলতা। বুঝতে চাইল আবেগহীন চিত্তের সুপ্ত অনুরক্তি। ঠিক তখনই নীরবতা ভাঙল এরিস। চোখের মাঝে এক আকাশ সম ব্যাকুলতা ধরে রেখে হাসকি স্বরে বলে উঠল, একবার চুমু খেতে দেবে? আই জাস্ট ওয়ান্ট ফিল ইউ ফ্রম কোর অফ মাই হার্ট। হৃদয় আছে আপনার, অনুভব করবেন কি করে? ঈশানীর কথার মাঝেই দুজনার মধ্যবর্তী সংকীর্ণতা বাড়ালো এরিস। ধীর গতিতে রমণীর পানে এগোতে এগোতে জানালো, প্রাণ সঞ্জীবনী তুমি আমার, তোমার সংস্পর্শে সেটাও আছে। কথার গভীরতা আঁচ করার প্রয়াসে এক মুহূর্ত থমকালো ঈশানী। তৎক্ষণাৎ ঈশানীর হতচকিত ফাঁকা ওষ্ঠাধরের মাঝে অনুভূত হলো একজোড়া পুরুষালী অধরের তপ্ত নিগুড় স্পর্শ। এক সেকেন্ডের মাথায় ব্ল্যাক এসপ্রেসোর তিতকুটে সাধে ভরে উঠল মুখগহ্বর। বেমালুম অস্থিরতায় দু চোখ খিচে বন্ধ হয়ে গেল আপনা আপনি। তৎক্ষণাৎ ঠোঁটের গভীরতায় দৃঢ়তা টানল মাফিয়া বস। নিখুঁত আঁকিবুকি ক্রমশ পরিণত হলো তীক্ষ্ণ দংশনে। নিমেষেই ক্ষত বিক্ষত হলো রমণীর মাখন নরমোষ্ঠ। ঈশানী নিরুদ্বেগ, যেন বাস্তবে থেকে নেই। দারুণ যন্ত্রণাটুকু লাঘবের প্রয়াসে দুহাত দিয়ে উচিরেই খামচে ধরে রেখেছে অযাচিত স্বামী নামক নিষ্ঠুর ব্যক্তির কলারের একাংশ। এক পর্যায়ে ব্যতিগ্রস্ততায় নাজেহাল হয়ে ছাড়াতে উদ্যত হয় নিজেকে। তবে এরিস ছাড়ল না। কেবল এক মুহূর্তের জন্য ফুরসত দিয়ে বলে উঠল, You know, sugar is not my type, but it's tastes like soft marshmallow. ব্যাস এতটুকুই। পরপরই দিশেহারা হয়ে হিংস্র দানবীয় উদ্যমে আঁকড়ে ধরল সাকুরার রক্তিম মোলায়েম ওষ্ঠাধর। বিস্তৃত নীল অন্তরিক্ষ জুড়ে ধূসর মেঘের আচ্ছাদন। কেশগুচ্ছের ন্যায় তরঙ্গিত মেঘমালায় গুমট হয়েছে ঈশান কোণ। ঝিমঝিমে নিরিবিলি নীলাচল যেন আসন্ন প্রলয়ের পূর্ব উদ্দীপন। উত্তল জলরাশির উপচে পড়া গর্জনের পথ ধরে আগত সাই সাই করা বৈরী বাতাসে বুনো ফুলের সুঘ্রাণ। বোধহয় ঝড় আসবে শীঘ্রই। নিশানাবিহীন গভীর সমুদ্র ফুলে ফেপে শান্ত সাবলীল ঢেউগুলো তুফানে রূপান্তরিত হচ্ছে ক্রমশ। উর্মিমালার ঝপাত ঝপাত আঁচড়ে প্রতি মুহূর্তে সিক্ত হয়ে উঠছে সমুদ্রকোলের শুষ্ক বেলাভূমি। আছড়ে পড়া সেই ঢেউয়ের তালে ভেসে আসছে কত কি ফুলেট পুরনো আসবাব, ক্রুজ শিপের ভগ্নাংশ, সেই সঙ্গে সদ্য গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া একটা তরতাজা শঙ্খচিল। সমুদ্র গহীনের জলদস্যুগুলো বোধহয় তীরের সন্ধানে মরিয়া। গলিপ্রাপ্ত নিথর প্রাণটা জলজ্যান্ত প্রমাণ। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়েই চলেছে ক্রমশ। ক্যাফের মাঝে যদিও সেই শব্দ ক্ষীণ, বাইরের গুমট ঝোড়ো আবহ অনুমানযোগ্য নয়। কয়েক মুহূর্ত, মাত্র কয়েক মুহূর্ত। শূন্য মস্তিষ্ক আর অসার শরীরের এক ছত্র বস্ত্রতার শিকার করে নিয়েছিল ঈশানী। আবেগের প্রকোপে খেয়ে হারিয়ে ডুব দিয়েছিল মরীচিকায়। নির্লিপ্তে গ্রহণ করেছিল অপ্রিয় পুরুষের বন্য স্পর্শগুলো। মিঠা মিঠা অনুভূতির লহমায় হৃদয়হীন মানবটি চোখ বুজেছিল আবেশে। তবে অমৃত সুধা পানের এই অপার্থিব মুহূর্তটুকু স্থায়ী হলো না বেশিক্ষণ। অধর জুড়ে দংশন পরবর্তী মোলায়েম পরশ অনুভূত হওয়ার পরপরই আকাশের কোল ঘেঁষে ধেয়ে আসা বজ্রপাতের তীক্ষ্ণ আওয়াজে আচানক সম্বিত ফিরে পায় ঈশানী। বিষাক্ত তীরের ফলার মতো মস্তিষ্কে গেড়ে বসে আগ্রাসন। অপরাধবোধের তরঙ্গোচ্ছ্বাসে মুহূর্তে ঝাঁকুনি দিয়ে ওঠে সর্বাঙ্গ। শরীর ছাপিয়ে পেলব হৃৎপিণ্ড খামচে ধরে সেই প্রকম্পন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় এক ঝটকায় নিজের থেকে ঠেলে সরিয়ে দেয় মাফিয়া বসকে। রিজেকশন। বুঝে উঠতে কিয়ৎক্ষণ সময় লাগলো এরিসের। মাতাল মাতাল লাগছে ভীষণ। বোধ হয় নিজের মাঝে নেই। যার তরুণ তৃষ্ণার্থ জাতকের ন্যায় শূন্য অভিব্যক্তি ধারণ করে চেয়ে আছে নীলাক্ষীর পানে। পৈশাচিকতা এখনো ধরা দেয়নি অস্তিত্বে। দ্বিধাহীন দৃষ্টি অবলোকন করে ঠোঁট ভেঙে টুকরে কেঁদে উঠল ঈশানী। অঝরে অশ্রুর বিসর্জন দিয়ে ভীষণ অস্বস্তি নিয়ে ভঙ্গুর গলায় বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কি করলেন এটা? কিভাবে করলেন? ওয়াজ আই বিং ভেরি রুড? মাফিয়া বসের দ্বিধাহীন জবাবের পাছে মুখের সাহায্যে বিদ্রুপ করে উঠল ঈশানী। বেরিয়ে এলো অপারক দীর্ঘশ্বাস। জড়ানো গলায় বলল, আমাকে চুমু খাওয়া কিংবা গভীর স্পর্শ করার কোনো এখতিয়ার নেই আপনার। আমি পবিত্র, আর আপনি সর্বদা সীমা লঙ্ঘনকারী এক নিষ্ঠুর পাপী অস্তিত্ব। তাহলে কেন বারবার দুর্বল করেন আপনি আমায়? মেয়েটার বলা প্রতিটি বাক্য ছিল এরিসের বুকে নিক্ষিপ্ত হওয়া জ্বলন্ত আগ্নেয়াস্ত্র, যা মুহূর্তেই মাফিয়া বসকে হিংস্র পিশাচে রূপান্তরিত করে ছাড়ল। দুহাত মুঠিবদ্ধ করে পছন্দের নারীর সম্মুখে দাঁড়িয়ে নিজেকে সামলানোর পায়তারা চালালো ইরিশ। দাঁতে দাঁত পিষে জানালো, আমি সব পারি। না, আপনি পারেন না। মাফিয়া বস বলে কারোর মনে হস্তক্ষেপ করার কোনো অধিকার আপনার নেই। কথা শেষ করে কাউন্টার থেকে নেমে পড়ল ঈশানী। কোনোরূপ প্রত্যুত্তর কিংবা বাক্যের আদান প্রদান না করেই কাঁধের টোট ব্যাগটা নিয়ে জোর কদমে অগ্রসর হলো সম্মুখে। তৎক্ষণাৎ সরু বাহুতে অনুভূত হলো বলিষ্ঠ হাতের তীক্ষ্ণ টান। সহসা পেছনে ঘুরল ঈশানী। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো এরিস। চোখের মাঝে ভয়াবহ কর্তৃত্ব ধরে রেখে বলল, আমি সেটাও পারি। আমার না হলে তোমার অস্তিত্ব স্বয়ং তোমারও নয়। হতভম্ব চিত্তে স্থির দাঁড়িয়ে রইল ঈশানী। ধূসর বাদামি চোখ দুটোর মাঝে দৃষ্টি স্থাপন করে মনে মনে আওড়ালো, বিকেলে সেই মানুষটা কোথায় হারিয়ে গেল হঠাৎ? ব্লাডি বিস্টটাকে বিশ্বাস করে এত দূর চলে এসে খুব বড় ভুল করিনি তো আমি? মনের অভিব্যক্তি বিতৃষ্ণ হয়ে অস্ফুটে বলে উঠল, মনস্টার। ইয়র মনস্টার। এরিসের প্রত্যুত্তরে এক মুহূর্ত স্তব্ধ হলো ঈশানী। অশুভ অনুভূতির মিশেলে ধরাশায়ী হয়ে ফের ছুটতে চাইল শব্দের বহর, তবে ফুরসত পেল না আর। দুজনার অকৃত্রিম যাতনার কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে অকস্মাৎ ব্যালেন্স হারিয়ে ঈশানীর বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল এরিস। পরপর বুলেটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হলো কাঁচের দেওয়াল। স্নাইপারগুলোর বীভৎস আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল আকাশ পাতালের মধ্যবর্তী ভূ অঞ্চল। ইরিশের হঠাৎ জায়গা পরিবর্তনে হৃদয় জুড়ে কুমট এক জলোচ্ছ্বাস বয়ে গেল ঈশানীর। ঘটনার আকস্মিকতায় হক চোখে দুহাতে সামলালো মাফিয়া বসকে। সঙ্গে সঙ্গে তাজা রক্ত প্রবাহে ঝুপঝুপ করে ভরে উঠল রমণীর ছোট্ট করতল। রক্তাক্ত হাতের মাঝে দৃষ্টি বোলাতেই দুনিয়া দুলে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ কোনো কিছু না বুঝে অসহায় নেত্রদয় বড় বড় করে নজর আবদ্ধ করল পর্বতের ন্যায় অচল দাঁড়িয়ে থাকা মাফিয়া বসের ভঙ্গুর দৃষ্টি। কাপা কাপা গলায় বলল, রক্ত। ঈশানীর কথায় নিজের বাহুতে দৃষ্টিপাত করে এরিস। হিংস্রতায় দুচোখ ধাঁধিয়ে ওঠে। চোয়াল শক্ত করে বলে, গড ড্যাম ইট। হতবিহবল ঈশানী। ঘটনার আকস্মিকতায় থরথর করে কাঁপছে নাজুক শরীরের প্রতিটি কোষ। ফাঁকা মস্তিষ্ক জুড়ে উদ্ভব হয়েছে আড়ষ্টতার। সেইভাবেই প্রকম্পিত চিত্তে শুধালো, কি হয়েছে? আপনার গুলি লেগেছে? জবাব দিল না ইরিশ। যেন চিরাচরিত থমথমে সেই পাইথন লিডার, রাশিয়ান মোস্ট ওয়ান্টেড মাফিয়া টেররিস্ট, আন্ডারওয়ার্ল্ডের হার্টলেস ব্লাডি বিস্ট রিশকা। তেমন করেই তীক্ষ্ণ দৃষ্টি বোলালো নিজের গুলিবিদ্ধ বাহুতে। অতঃপর অনুমতির ধারে কাছে না গিয়ে এক টানে কেড়ে নিল ঈশানীর গলায় পেঁচানো ওনাটা। ইলিশের কাণ্ডে খানিক ভরকালো ঈশানী। ধরফরিয়ে উঠে বলল, কি করছেন? নির্বাক ইরিশ ফিনফিনে সুতির আস্তরণে নিজের রক্তাক্ত বাহুটা বাঁধতে বাঁধতে ছুঁল শব্দের বহর। জায়গাটা সেফ নয়, তোমাকে এক্ষুনি যেতে হবে। যাব মানে? আপনার গুলি লেগেছে এই অবস্থায়? কণ্ঠ জুড়ে ভাঙা ভাঙা অসহায় এক অভিব্যক্তি, যেন ইরিশের ব্যথায় ক্ষত বিক্ষত স্বয়ং ঈশানী। ঈশানীর পানে তাকালো না ইরিশ। শত্রুপক্ষের গেরিলা কৌশল আজ করতে পেরে জলদি কানে গুজল এয়ারপড। ওয়েস্ট বেল্টের মাঝে আটকে থাকা রিভলভারটা বের করে ভেতরে বুলেট লোড করতে করতে কাউকে কঠোর আদেশে বলে উঠল, বি অ্যালার্ট, ফাইটার্স আর হিয়ার। তৎক্ষণাৎ
সাদা পোশাকধারী গার্ডসরা এসে ঘিরে ফেলল ক্যাফের চারিপাশ। বাজ পাখির ন্যায় সচকিত দৃষ্টি ফেলে সমুদ্র পৃষ্ঠে ফাঁকা গলি ছুঁড়ে নিশ্চিত করল নিজেদের পুঙ্খানুপুঙ্খ নির্ভীক অবস্থান। প্রবল বর্ষণে ঝাপসা দৃষ্টিসীমা। সন্ধ্যা নামার আগেই কালো হয়ে এসেছে ধরিত্রী। এরই মাঝে আরেক দফা গুলির আওয়াজে আটকে উঠল ঈশানী। ব্যতিগ্রস্ত হয়ে চোখ মুখ খিচে খামছে ধরল ইরিশের শার্ট। ক্ষান্ত হলো না ইরিশ। তাড়াহুড়ো রিভলভার লোড করতে করতে একা একাই রাশিয়ান ভাষায় বিড়বিড়ালো সে। বৈদ বিশ্রাম, বি ফাস্ট। দোষটা আসলে ইরিশের। ঈশানীর সঙ্গে একান্তে সময় অতিবাহিত করবে বলে কোনোরূপ সেলফ গার্ডের কথা মাথায় আসেনি। এমনকি রিভলভারটা পর্যন্ত ছিল আনলোড। দায়িত্বের স্বার্থে গার্ডসদের কয়েকটি টিম সাদা পোশাকে এলেও তাদেরকেও থাকতে বলেছিল নিরস্ত্র, কারণ একটাই, নৃশংসতাকে ঘৃণা করে ঈশানী। কিন্তু নৃশংসতা যে ইরিশের রক্তে মিশে, চাইলেই কি এত সহজে দূরীভূত করা সম্ভব? বোধ হয় না। ইরিশের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে উদ্গ্রীব হয়ে উঠল ঈশানী। ক্রন্দিত স্বরে বলল, কি করছেনটা কি? আপনার হাত কাঁপছে তো। এখনই হসপিটালে যাওয়া প্রয়োজন। আমার ভয় করছে, প্লিজ চলুন। শত্রুদের মোকাবিলায় কখনো পিছু হটে না ইরিশ। ওদের প্রত্যেকটাকে গুলির আঘাতে ধরাশায়ী করে মারব। তবে এই জায়গা ত্যাগ করবো আমি। একটা নির্বাক প্রাণীকেও ছাড়বো না আজ। আর যদি আপনি মরে যান? সর্বদা ভীত সন্ত্রস্ত মেয়েটা এখন নির্দ্বিধায় একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মাফিয়া বসকে, যেন খুব কাছের সে। অবশ্য কথাটা ভুল নয়। সেই শুরু থেকে ক্রমান্বয়ে বিপদ, নৃশংসতা কিংবা গন্তব্যহীন বিভীষিকা, এইসবই ছিল দুজনার কাছাকাছি আসার মূল হেতু। নো অফেন্স, কারো কিচ্ছু আসে যায় না। মাফিয়া বসের অনুভূতিহীন নির্জীব প্রত্যুত্তর। পরপরই এক হাতে রিভলভার আর অন্য হাতে ঈশানীর সরু কবজিটা মুঠিবদ্ধ করে ক্যাফে থেকে বের হওয়ার জন্য সম্মুখে পা বাড়ালো ইরিশ। অভিমানী আর গ্লানি একীভূত হয়ে দলা বাঁকিয়েছে গলায়। আড়ষ্টতায় অদৃশ্য শ্যাকলটা পেঁচিয়ে ধরেছে কণ্ঠনালী। ফলস্বরূপ বাক্য বের হলো না মুখ থেকে। কেবল মনে মনে ভাবতে লাগলো, আপনি কিছু হলেন না চাইতেও যন্ত্রণায় দগ্ধ হই আমি। ভুলে যাই নিজের সমস্ত আত্মসংযম। এটা কি যায় আসা নয়? বৃষ্টি স্নাত লন জুড়ে সশস্ত্র মাফিয়া বাহিনীর নির্ভীক অবস্থান। ক্যাফের পেছনে আক্রমণে আগ্রাসী শত্রুপক্ষ একের পর এক গুলি বর্ষণে বিস্পৃষ্টের মতোই ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে চারিপাশ। তীক্ষ্ণ বারুদের গন্ধে চলে যাচ্ছে নাসারন্ধ্র। তুমুল বর্ষণের মাঝে ঈশানী সমেত বাইরে বেরিয়ে এলো ইরিশ। এর আগেই যখনই হাত ধরেছে ইরিশ, ইসু খেয়াল করেছে ঈশানীর হাতগুলো বরফ পিণ্ডের মতো শীতল সবসময়, অথচ এখন বৃষ্টির মাঝেও সমগ্র করতল জুড়ে ভয়াবহ রকমের উত্তাপ, যেন ধোঁয়া ওঠা জ্বলন্ত অঙ্গার। এত কিছুর মাঝে ঈশানী অনুমান করল বোধহয় জ্বর এসেছে ইরিশের। লনের দিকে এগিয়ে এসে ঈশানীর হাতটা আস্তে করে ছেড়ে দেয় ইরিশ। সামনে দাঁড়িয়ে থাকা দুজন বিশ্বস্ত গার্ডকে উদ্দেশ্য যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নাও ওকে। জীবন্ত পুতুলের ন্যায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। নিষ্ফল কদমে এগিয়ে গেল ঈশানীর পানে। মাথার উপর ছাতা তুলে ধরে গভীর স্বরে বলল, চলুন। এখনো নির্বাক দাঁড়িয়ে ঈশানী। বহু কাসরত করেও কণ্ঠনালীর জড়তা কাটানো গেল না কিছুতেই। সহসা গুটি গুটি কদমে এগোতে লাগলো গার্ডসদের সঙ্গে। তখনই গার্ডসদের উদ্দেশ্য করে পেছন থেকে আরেক দফা বাক্য ছুড়ল মাফিয়া বস। বাই দ্য ওয়ে, ডোন্ট টাচ হার এনিমোর। ইরিশের হাস্কি শটা কর্ণগোচর হতেই থমকালো ঈশানী। এক মুহূর্ত সময় নষ্ট না করে ছাতা থেকে বেরিয়ে উদ্ভ্রান্ত কদমে মাফিয়া বসের পানে ছুটে এলো নীলাম্বরী। শূন্য অভিব্যক্তি নিয়ে মেয়েটার নীল চোখের সঙ্গে দৃষ্টির মিলন ঘটালো ইরিশ। বৃষ্টিতে ভিজে ঠোঁটের নিম্নভাগে জল জল করছে কুচকুচে কালো তিলক। নিগুড় দৃষ্টি স্থাপন করে সেই অপার্থিব পুরুষালী চিবুকে বেমালুম অনামিকা ছোঁয়ালো রমণী। অতঃপর তীব্র বর্ষণ, বিধ্বংসী আবহ, জীবন মরণ সন্ধিক্ষণ সব কিছু উপেক্ষা করে অকস্মাৎ উচাটন চিত্তে জড়িয়ে ধরল পর্বতের ন্যায় শটান দাঁড়িয়ে থাকা জীবন্ত অশরীরীকে। নির্বিকার ইরিশ বাড়িধারায় সিক্ত নারী দেহের প্রতিটি তীক্ষ্ণ ভাঁজ
পুঙ্খানুপুঙ্খ অনুভব হচ্ছে শরীরে। সৌষ্ঠব বক্ষ মাঝে মোমের ন্যায় লেপ্টে আছে প্রিয় রমণীর তুলতুলে মোলায়েম একজোড়া নারী উপত্যকা। সব কিছুকে পাথরের ন্যায় উপেক্ষা করে গেল সে। ঈশানীর থেকে চোখ সরিয়ে ফের কঠোর আদেশ করল গার্ডসদের। নিয়ে যাও। তক্ষুনি অবাধ্য বালিকার ন্যায় এদিক ওদিকে মাথা নাড়িয়ে না জানালো ঈশানী উদ্ভ্রান্ত স্বরে বলে উঠল, না, যাব না আমি। গুলি লেগেছে আপনার, মরে যাচ্ছেন আপনি এই অবস্থায়। আপনাকে ফেলে কোথাও যাব না আমি, কোথাও না। ওদিকে গোলাগুলির আওয়াজ বেরিয়েই চলেছে ক্রমশ। কখন কোন অঘটন ঘটে যায় অনুমান করা দুষ্কর। অগত্যা ঈশানীর কথায় বিন্দুমাত্র কর্ণপাত করল না ইরিশ। নতুন উদ্যমে গার্ডসদের ইশারা করে অনুভূতিহীন গলায় বলে উঠল, নিয়ে যাও। কিন্তু বস কিভাবে? না মানে টাচ না করে? মাফিয়া বসের থমথমে মুখাবয়ব পরখ করে বাক্য সম্পূর্ণ করার সাহস পেল না গার্ড। পরবর্তী আদেশের অপেক্ষায় চেয়ে রইল নির্বাক। নাজুক রমণীর লতানো শরীরটা লেপ্টে আছে বুকের মাঝে। সেভাবেই ধীর স্থির চোখ বুলালো ইরিশ। তপ্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুঠিবদ্ধ করে নিল খড়খড়ে শক্ত করতল। পেছন থেকে ধেয়ে আসা দুটো আক্রমণকারীর পিটানো বুকে পরপর গুলি নিক্ষেপ করে ছুড়ল তীর্যক বাক্যবাণ। পারমিশন গ্রান্টেড। মাফিয়া বসের আদেশ কার্যকর হওয়ার পরক্ষণেই দুজন গার্ড এগিয়ে এলো ঈশানের নিকট। দুদিক থেকে নমনীয় বাহু দুটো আঁকড়ে ধরে টেনে সরালো ইরিশের কাছ থেকে। বহু জোর জবরদস্তিতে আলাদা হলো দুটো শরীর। বলবান গার্ডসদের সঙ্গে টানা হ্যাচড়ায় না পেরে ছটফট করে চেঁচিয়ে উঠল মেয়েটা। যাব না আমি। এরি শুনছেন? আমি যাব না। আপনার গুলি লেগেছে, আমি আপনাকে ফেলে কিছুতেই যাব না। ক্রন্দনরত মেয়েটার তীব্র আহাজারি শোনার এক মুহূর্ত প্রস্তাব হলো না ইরিশের। বুকের মাঝখান থেকে ঈশানীকে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে উদ্ভাসন ঘটল পৈশাচিকতার। চোখের মাঝে আগ্নেয়গিরির দাবানল জ্বালিয়ে একের পর এক ধাতব বুলেটের কষাঘাতে বিদীর্ণ করতে লাগলো শত্রুপক্ষের নির্ভীক বক্ষপিঞ্জর। বাড়িধারার একছত্র প্রবাহের সঙ্গে রক্তের একাগ্রতা যেন হার্টলেস মাফিয়ার শৈল্পিক নৃশংসতার উদ্ভাবন। অথচ অদূর থেকে ভেসে আসা সাকুরার হৃদয় বিদারক কান্নারা ক্রমশ মনোযোগ কেড়ে নিচ্ছে। বারবার লক্ষ্যচ্যুত হচ্ছে নিশানা। অদৃশ্য হওয়ার অন্তিম মুহূর্তে এসে সাকুরা বলে উঠেছিল, যায় আসে, আপনি মরে গেলে যায় আসে আমার। আমি জানি না কেন কোনো অদৃশ্য পিছু টানে বাধা পড়েছি আমি, কিন্তু আপনার জন্য আমি যন্ত্রণা অনুভব করছি। শুনতে পাচ্ছেন আপনি? এক মুহূর্তের জন্য থমকালো ইরিশ। মনে মনে ভাবল, সত্যিটা জানলে তুমি আমাকে আরো বেশি ঘৃণা করবে হয়তো, অথচ না জেনে অদৃশ্য পিছুটান অনুভব করছো। ইজ ইট ডেস্টিনি? সঙ্গে সঙ্গে বজ্রপাতের আওয়াজে প্রকম্পিত হলো ধরণী। মেবি। গর্জে ওঠা আকাশের পানি চেয়ে ছোট্ট শব্দটা উচ্চারণ করে ফের শত্রুদের ধরাশায়ী করতে ব্যতিগ্রস্ত হয়ে পড়ল মাফিয়া বস। সন্ধ্যা হয়েছে বহুক্ষণ। আকাশ জুড়ে ফেরারি পাখিদের ঘরে ফেরার ঢল। ঈশানীও ফিরল। বৃষ্টিতে কাক ভেজা হয়ে দুরু দুরু বুকে বাড়ি ফিরল সে। পা দুটো যেন চলেও চলছে না। বিধ্বস্ত হৃদয়, জল জলে নীল চোখ দুটোতে জমে আছে নোনা জল। শীতের তোড়ে তীর তীর করে কাঁপছে সর্বাঙ্গ। দুহাতে কোনো মতে ভেজা শরীরটাকে আঁকড়ে ধরে মাত্রই ঘরের দুয়ারে পা দিয়েছে মেয়েটা। উদ্দেশ্য সবার দৃষ্টির অগোচরে তাড়াহুড়ো রুমের দিকে যাওয়া। তবে সেই উদ্দেশ্য পূরণ হলো না আর। সিঁড়ির মাঝে এক পা দিয়েছে কি দেয়নি তৎক্ষণাৎ কর্কশ স্বরে বাঁধ সাধলেন রোকেয়া। দাঁড়া, কোথায় গিয়েছিলি? রোকেয়ার ডাকে পেছনে ঘুরল ঈশানী দায়সারা হয়ে বলল, কোথায় আবার? বুটিক হাউসে। আমাকে কি তোর বোকা মনে হয়? বৃষ্টিতে ভিজে কার সঙ্গে বাড়ি ফিরেছিস? আড়ালে শুষ্ক ঢোক গেল ঈশানী। নিজের খাতটুকু লুকোতে ব্যগ্র স্বরে বলে উঠল, কি বলছো আজে বাজে? কারোর সঙ্গে ফিরিনি আমি। কথাটুকু শেষ করে তাড়াহুড়ো সিঁড়িতে পা চালালো ঈশানী। তৎক্ষণাৎ পিছন থেকে কথা ছড়লেন রোকেয়া। তাহলে বৃষ্টিতে ভিজলি কি করে? আর তোর অন্যায় বা কোথায়? পুনরায় থমকালো ঈশানী। রোকেয়ার অযাচিত কথায় মনে পড়ে যায়
তখন ইরিশ কেড়ে নিয়েছিল ওড়নাটা। সহসা জুৎসই উত্তর দিতে না পেরে আমতা আমতা করতে লাগলো মেয়েটা। সিঁড়ির অভিমুখে এগিয়ে এলেন রোকেয়া। মেয়ের পানে ক্ষুব্ধ দৃষ্টিপাত করে তিক্ত স্বরে বললেন, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।